আমার বংশের যে সমস্ত আমার পূর্বপুরুষগণ রয়েছে ছিলেন তারা কিন্তু অল্পায়ু, কম বয়সে মারা যায়। একদম কম বয়সে মারা গেছে। আমি তো আপনার 40 মানে 40 বছর কেউ পেরাননি, কেউ। আমার আমার যে স্ত্রী সে বললো বলে আমরা ঠাকুরের, তুমি জানো অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হলে খেতে হবে সম্পূর্ণ ভেজিটেরিয়ান হতে হবে, সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, ঠিক আছে, তোমাকে আচার ব্যবহার সমস্ত ঠিক করতে হবে। একটা কষ্টের কাজ, তোমার খুব কষ্ট মনে হয়েছিল। আমি কিন্তু রাজি নয় নিতে, আর আমার স্ত্রী সাথে আমার মতো কেন, আমার তো অনেক মানুষই আছে তো যারা দীক্ষা টিকা নেয়নি, দিব্যি অবহাল তবে যাতেছে, তাই না? তারা তো আমার থেকে ভালো আছে, আমার থেকেও ভালো আছে। আমি অনেক প্রবলেমে আছি ঠাকুরকে ধরে, কিন্তু তারা অনেক ভালো আছে। দেখো এই ভালো আছে থাকার মধ্যে একটা ব্যাপার আছে। জীবনে যখন পুত্র বিয়োগ হয় ঠাকুরকেই দোষারোপ করি, ঠাকুরের কথা আমরা প্রায় তখন জীবনে একটা সাধারণ বিষয়, যখন কোনো কিছু আদর্শের সাথে থেকেও আমার জীবনে বিপদ আছে, তার মানে আমার মনে হয় আমি সেখান থেকে চলে যাওয়াটা ভালো। হ্যাঁ, সেটা মনে হয়নি তোমার? তো মনে হবে কি আমার তো পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশী বলবে ঠাকুর 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 কেউ করলে, তোমার এই জিনিসটা ঘটনা ঘটলো কেন? জয় গুরু। আজ আমরা উপস্থিত হয়েছি প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের জীবনী আলোচনা পডকাস্টের একটি সম্পূর্ণ নতুন পর্বে, যেখানে আমরা এই আলোচনায় সাধারণ মানুষের কিছু জীবনের অসাধারণ কৃতিত্বের কথা তুলে ধরি আপনাদের কাছে, যা আপনাদেরকে মোটিভেট করে এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করে। তেমনই আজকে আমাদের যিনি অতিথি শ্রদ্ধেয় তপন কুমার সেন মহোদয় তার জীবনের কিছু অভিজ্ঞতা এবং তার জীবনের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবেন, যা ঘটনা আকারে আপনাদের জীবনকে অনেকভাবে মোটিভেট করবে। আজকে আমরা স্বাগত জানাই প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধেয় তপন কুমার সেন মহোদয়, যিনি একজন ব্যবসায়ী এবং শ্রী ঠাকুরের যাজক পাঞ্জাবাহী। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আজকে প্রথমে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার জীবনে দীক্ষা গ্রহণ কিভাবে হয়েছিল? আমার জীবনে ঠাকুরকে ধরার আগে যে আমার পারিপার্শ্বিক, আমার পারিবারিক যা পরিস্থিতি, যা পরিবেশ ছিল এবং যা থেকে আমরা বড় হয়েছি, এই বাস্তবিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রথম কথা, আমার বংশের যে সমস্ত আমার পূর্বপুরুষগণ রয়েছেন ছিলেন তারা কিন্তু অল্পায়ু, কম বয়সে মারা যায়, একদম কম বয়সে মারা গেছে। আমি তো আপনার 40 মানে 40 বছর কেউ পেরাননি, কেউই। মানে অনেক পুরনো থেকে, অনেক পুরনো থেকে আমার তো দলিল ফুল সব রয়েছে, সব দেখা যাচ্ছে। এবং এমনকি আমার বাবাও মারা গেছেন প্রায় 40-এর, আপনার বিলো, আপনার 40, 40 বছরের কেউ এ হন, ঠিক আছে। একমাত্র আমরা 5 ভাই বোন। আমার বাবা যখন মারা যায় তখন আমার 1 বছর বয়স, বাবা যখন মারা যায় 1 বছর বয়স, আর মা যখন মারা যান 2 বছর বয়স। তাহলে বুঝতে পেরেছি কি অবস্থা, মানে একদম বাল্যকালে। এবং 5 ভাই বোন আমরা। তবে ঠাকুমাই আমাদেরকে মানুষ করেছেন, একমাত্র ঠাকুমা মানুষ করেছেন। এবং ঠাকুমা খুব আধ্যাত্মিক সচেতনতা মানুষ ছিলেন। আমরা সেইভাবেই ছোট থেকেই বড় হয়েছি, ঠিক আছে। আচার ব্যবহার, কথাবার্তা, এবং এমনকি এই যে কি বলে, এই যে মানে জীবনে সাধারণভাবে যে কিভাবে বেড়ে ওঠা, বাবা নেই মা নেই, বাস্তব শিক্ষা যেটা, সেটাও কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে পেয়েছি। কেননা উনি, আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে উনি সাউথেই বেশি থাকতেন, কাশী, গয়া, বৃন্দাবন, মথুরা, এগুলো উনি বেশি ঘুরে বেড়াতেন, ঠিক আছে। তো সেই দিয়ে একদম ছোট জ্ঞান হওয়া থেকে আমরা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ আছি প্রথম থেকে কিন্তু। কারণ জ্ঞান হওয়া থেকে ঠাকুমা কিন্তু মানুষ করেছে না। ওই যে বললাম, বাবা 1 বছর মারা গেছে, মা 2 বছর, তা ঠাকুমার কাছে মানুষ। আর ঠাকুমা সম্পূর্ণ নিরামিষের মানুষ। বাড়িতে আমার গোপাল রয়েছে, নারায়ণ শালিগ্রাম শিলা নারায়ণ রয়েছে, অতএব সেখানে চলবে না, এগুলো সেবা দেওয়া থাকতো। এবং তার সাথে এই যে আমার 5 ভাই বোন মানুষ হয়েছে, এই আধ্যাত্মিক সচেতনতা কিন্তু আমাদের ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু ছিল। যার জন্যে তারপর তো আস্তে আস্তে করে বড় হয়েছে, সব ভাই বোনরা বড় হয়েছে, বিয়ে থাওয়া হয়েছে, আমার দাদাও বড় হয়েছে। পারিপার্শ্বিক যা যেরকম কারণে পরিস্থিতি হয়, একান্নবর্তী পরিবার ভেঙেছে, ঠিক আছে। তার বড় হয়েছি, লেখাপড়া খুব বেশি এগোতে পারিনি, ঠিক আছে। কিন্তু আপনার দীক্ষা গ্রহণটা তারপরে কেমন ভাবে শুরু হলো? দীক্ষা গ্রহণটা শুরু হয়েছে যে আপনার, আমি যখন আমার বিয়ের পরে, আপনার ম্যারেজ, বিয়ের পরে
নদিয়ায় যাই, আচ্ছা। নদিয়াতে। হুম। ঠিক আছে, নদিয়াতে গেলাম আমার বড় শালীর বাড়ি আছে গয়েশপুর, নদিয়া গয়েশপুর। গয়েশপুরে, হ্যাঁ। গয়েশপুর। ওখানে একটি ঠাকুরের অনুষ্ঠান হচ্ছিল, আচ্ছা। শ্রী শ্রী ঠাকুরের অনুষ্ঠান হচ্ছিল, সৎসঙ্গ হচ্ছিল। সৎসঙ্গ হচ্ছিল, উৎসবের মতো উৎসবই হচ্ছিল। হ্যাঁ। তাতে তখন প্রথমে আমি সব শুনেছি সব করেছি, খুব ভালো লাগছে ওদের, অনেক রাত্রি অব্দি জেগে ওটা শুনেছি আমি, মানে পুরো সৎসঙ্গটা শুনছি। সব শুনেছি। ওখানে উপস্থিত ছিলেন এখন আমার মানে ঋত্বিক দেবতা, যিনি সম্পূর্ণনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। উনি, তারপরে আমার এখন তো আমরা বলি আমাদের এ জগতে বাগ্মী প্রমোদ, সৎসঙ্গ শ্রদ্ধেয় সৎসঙ্গ জগতে বাগ্মী প্রমোদ শ্রদ্ধেয়, হ্যাঁ। আমার প্রণম্য প্রলয় মজুমদার আচ্ছা। মহাশয়। তারপর আরো অনেকেই ছিলেন, তখন তার অত পরিচয় হ্যাঁ, হয়নি। তখন জাস্ট প্রথম দেখা। প্রথম দেখা সকালবেলায় উঠে কি মনে হলো, আমার কিন্তু অতটা এফেক্ট করে। তো আমার বড় শালীর বাড়ি কিন্তু আগে ছিল, আর বাড়ির কাছেই তো হচ্ছে সত্যমাটা। হ্যাঁ। আমার আমার যে স্ত্রী, সে বললো বলে আমরা ঠাকুরের দীক্ষা নেব। মানে উনি একবার উনি করে ফেলেছেন, মত ঠিক করে প্রকাশ ফেলেছেন। করলেন। আমি তখন বললাম, দেখো আমি জানি, ছোট থেকে সৎসঙ্গ দেখেছি, আমাদের পাড়া প্রতিবেশী ছোট থেকেই সৎসঙ্গ গেছি। তখন গেছি কি জানি জানতো, গানটা ধরতো, বলতে তখন তো বুঝি না, আর কিন্তু লুচি আলুর দমটা পাবোই, মানে বোধে খাওয়ার একটা ভালোবেসে, বুঝলে তো, সৎসঙ্গে। বয়স কম তো, এই 10-12 বছর মানে বয়স, প্রসাদটা পেতে হবে, প্রসাদটা পেতে হবে, এটা মেনে শুনতাম, ভালো লাগতো গান টানগুলো। অতএব এরা জানতাম যে এদের একটা ওই ছোঁয়াছুঁয়ির ভাব, হ্যাঁ, এই এটা ওখানে যাওয়া চলবে না, এই ওখানে একটা বাঁধন আছে, একটা বাঁধনের মধ্যে চলা যেটা, সেইরকম ব্যাপারটা। তুমি জানো অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হলে কি করতে হবে? সম্পূর্ণ ভেজিটেরিয়ান হতে হবে, সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, ঠিক আছে, তোমাকে আচার ব্যবহার সমস্ত ঠিক করতে হবে, এইভাবে কথাবার্তা হচ্ছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আগে চা খেয়ে নিলাম, বসে ওটা তো হবে না, কষ্টের কাজ, এটা কষ্টের কাজ। তখন খুব কষ্ট মনে হয়েছিল, আমি কিন্তু রাজি নয় নিতে, আর আমার স্ত্রী ছাড়বে না। আর তখন আমার ওখানে পারিপার্শ্বিক বললেন যারা ছিলেন, আমার গৌরাঙ্গ সাহাদা আছেন নদিয়ায়, ওই গয়েশপুরে গৌরাঙ্গ সাহাদা, খুব প্রবীণ মানুষ। হ্যাঁ, উনি বললেন দেখো স্বামী স্ত্রী ছাড়া ওই না নিলে কোনো কাজই শুদ্ধ হবে, নিতে হলে স্বামী স্ত্রী একসাথে নিতে হবে, তাহলে তার বাঁধনটা সুন্দর। আর ঠিক আছে না, তাই হোক। তো আমার দৃষ্টি দেবো তো ওই বললাম যে শ্রদ্ধেয় আমার সম্পদনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি আমার দৃষ্টি দেবো, ওনার মাধ্যমে আমার দীক্ষা হলো। এইবারে দীক্ষা হলো পাঁশকুড়া অঞ্চলে, আমি তো এখানে একা পড়ে গেলাম, তাই না, একা পড়ে গেলাম। উনি একটি চিঠি লিখে দিয়েছিলেন, কাকে? আমার শ্রদ্ধেয় প্রণম্য সন্তোষ কুমার কর্ম, ঠিক আছে, লিখে দিলাম যে এই গাছ, এই বৃক্ষটি আমি রোপণ করলাম, এই বীজটি আমি রোপণ করলাম, আপনি একদম এরকম বীজটি আমি রোপণ করলাম, আপনি দয়া করে একে বেড়া দিয়ে জল টল দিয়ে নার্চার করে, হ্যাঁ, এটাকে এই যেন একটা ময়ূর বৃক্ষ হতে পারে, এইরূপ একটা নার্চার দিয়ে আপনার কাছে আমি সমর্পণ। এইভাবে চিঠি লিখে ওনাকে আমাকে চিঠি লিখে বলতে, তুমি চেনো ওই লোককে? উনি তো আবার অন্যরকমের ছিলেন। তুমি চেনো লোককে? আমি হ্যাঁ অবশ্যই চেনো, বাড়ির কাছে পাঁশকুড়ার লোক, আমি চিনবো না? ওনাকে নিশ্চয়ই আমি চিনি। তাহলে যাও, ওনার সাথে ফার্স্ট দেখা করবে। আমি যথারীতি বাড়ি চলে এলাম, এসে আমাকে চিঠিটা দিলাম, প্রণাম করলাম, ঠিক আছে। এই যে ব্যাপারটা, তখন তো কিছু জানি না, আস্তে আস্তে করে তাহলে একটা ছন্ন ছাড়া একটা ভাব ছিল, খাওয়া দাওয়া ঠিক নেই, নেই, হ্যাঁ, পারিবারিক ওটা বিয়ে যে করতে হবে, বিয়ের যে এত নিয়ম কারণ তাও তো জানি না, আগে তো বিয়ে হয়ে গেছে। মানে সৎসঙ্গ সাথে যুক্ত হওয়ার আগে আপনি কি মনে হয় যে ঠাকুরের এই যে দীক্ষা গ্রহণের আগে আপনার জীবনে অনেক কিছু, মানে তার সাথে আপনি মানে সেই ইষ্টধারায় তো ছিলেন না, অনেক খারাপ কিছুই তো তখন চলে আসে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি এইটা মনে করি, এখন তো মনে করছি এই বয়সে এসে, যে আমি যাই করা, তোমার অনেক টাকা পয়সা থাকতে পারে, তুমি অনেক সম্মানীয় লোক, তুমি অনেক জ্ঞান অর্জন করছো, কিন্তু তোমার মাথায় যদি আদর্শ না থাকে, আইডিয়া যদি না থাকে, কাকে ধরে কার বাঁধনে থেকে আমি সেই লোক, আমার তো কিছু অনেক, আমার মতো কেন, আমার তো অনেক মানুষই আছে তো যারা দীক্ষা টিক্ষা নেয়নি, দিব্যি বহাল তবি যাতেছে, তাই না? তারা তো আমার থেকে ভালো আছে, আমি অনেক প্রবলেমে আছি ঠাকুরকে ধরে, কিন্তু তারা অনেক ভালো আছে। দেখো এই ভালো আছে থাকার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, কি বলতো, ওই তুমি জানবে যে সবাই কিন্তু ভালো নেই, কিন্তু যারা ভালো আছে অজান্তেই হোক আর জানতেই হোক,
তারাও কিন্তু সকালে থালকুটি পাতা খায়, ঠিক আছে, তারাও কিন্তু নাম করে, সে হরির নাম করুক, কৃষ্ণর নাম করুক, যাই হোক, তারাও কিন্তু নাম করে, মানে কোনো না তারাও কোনো- কিন্তু ভদ্রভাবে আচরণ করে, তারাও কিন্তু বাক ব্যবহার আচার আচরণের মধ্যে সীমায়িত থাকে। এই আমাদের আমরা সদাচার বলে যেটা মেনে তারাও কিন্তু মানে, তারা না জেনেই পালন করে। তাহলে আমাকে বলো, তারা না জেনে পালন করলেও সে একই ফলটা তো সে একই পাচ্ছে, একদম একই পাচ্ছে। সে জায়গায় আমরা ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে ধরে তার ছত্রছায়া থেকে তার সমস্ত কিছু বিধি নিয়ম পালন করে যেটুকু হতে পেরেছি, অন্যান্য মানুষও হতে পারবে, হতে পারবে না। এইটুকুর মধ্যে একটা জনকে ঠাকুরকে ধরে আমি এইটুকু পরিষ্কার বুঝতে পেরেছি, তার ছত্রছায়াতে আমার আগে তো জীবন, ওই যে আমার স্বল্পায়ু যেটা আসছে, স্বল্পায়ু যেটা বললাম, আমার ঠাকুমা মারা গেলেন ৭৪ বছর বয়সে, আমার দাদা মারা গেলেন ৬২ বছর বয়সে, রানিং আমার 66 এই জায়গায় তো আসার কথা না। মানে এটাকে আপনারা পূর্ববর্তী থেকে এই ধারণাটা যে আপনারা স্বল্পায়ুতে মারা যান। হ্যাঁ, একবারে এক্সিস্টেন্স আমার আছে তো, দলিল রেকর্ড তোমাকে দেখিয়ে বললাম তো। আমার বাবার পরে চারজন পুরুষ, চারজন, কেউ কিন্তু 40-এর কোটায় আসে না। আমার বাবাও তো 40 বছর আগে আচ্ছা, মারা এতে গেছে। আপনার মনে হয় না দীক্ষা গ্রহণের সাথে সাথে এই জীবনটা একটা মানে দীক্ষা গ্রহণ যদি নাই করতেন অবশ্যই, অবশ্যই। কেন, এবারে ব্যাকগ্রাউন্ড বিদ্যার্থীগুলো যেহেতু একটা জমিদার বাড়ির একটা তাদের যে ছন্ন ছাড়া একটা জীবন, ঠিক আছে, একটা মানে কি বলে একটা আয়েস করবো, হ্যাঁ, একটা করবো, যথেচ্ছাভাবে জীবনযাপন করবো, তা তো হয় না। তার ফলটা তো দেখেছি আমি, ঠিক আছে। মানে ওই জমিদারদের মধ্যে যে একটা ধারণা যে থাকে ধারণা থাকে যেগুলো, যে ও কি হবে, আমার তো এত কিছু আছে, তবু কি ঠাকুরটা, ওসব দরকার নেই, হবে। তো তার তো এক্সিস্টেন্স দেখতে পেয়েছি, একটা করে 7জনকে আমার দেখেছি অন রেকর্ড, আমার 7জন আমার বাবাকে নিয়ে ওই বিলো 40। আচ্ছা, সেটা তো হলো। এবারে ধরুন আপনার দীক্ষা গ্রহণের পর আপনার কর্মজীবনে আপনি ঠাকুরকে হ্যাঁ, কিভাবে কর্মজীবনে বলতে গেলে কি, ঠাকুর আমি দেখেছি, দেখো, ঠাকুরের তো আমি তো আজ অব্দি ঠাকুরকে ধরার পরে, হুম ঠাকুরের সান্নিধ্যে আসার পরে, ঠাকুরের জীবনীয় এবং ঠাকুরের তো অনেক তো আমাদের মহাপুরুষ আছেন, তার মধ্যে আমার ঠাকুরের সবচেয়ে বেশি মানে জীবনীয় গ্রন্থ বলা যায় বলো, তিনি থাকাকালীন 133খানা গ্রন্থ রচনা করেছেন, আমরা সবাই জানি। তো অত বই ফই পড়ে, ঠাকুরের একটা কথাই আছে যে বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে শেখো। দ্যাট ইজ মিনিং কি, তাহলে আমি ওই 133খানা হোক 34খানা হোক, মেন জিনিসটা কি, যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সহায়তা, এই 5টার উপর তো আমাদের জীবনটা দাঁড়িয়ে রয়েছে। আমি মনে করি সঠিকভাবে এই 5টাই নিয়ম যেটা আছে ঠাকুরের, 5টা নিয়ম যদি সঠিকভাবে পালন করি, তাও তো করতে পারে। আমাদের ইষ্টভীতি হয়, ইষ্টভীতি করি, ঠাকুরকে প্রশ্ন করে, ঠাকুর বললো আমার তো ইষ্টভীতি করতেই সারাদিন কেটে যায়, তার মানে তাহলে কি ওই আমি আমার সামর্থ্য মতো তাও তো করি না, তাও করি না ইষ্টভীতি, তাও কিন্তু করি না। তার মানে আমরা আমাদের জীবনে ঠাকুরকে ইষ্টভীতিটাও ঠিকঠাক ইষ্টভীতিটাও আমরা ঠিকঠাক করে করি না, তাতেও আমি তো মনে করি আমার জীবনে অহৈতুকী কৃপা, আমার তো কিছু ছিল না। লাস্টে এমন অবস্থার মধ্যে পড়ে, হ্যাঁ, আমি ব্যবসায়িক এতে, ওই যে বললাম যে আইডিয়াল আদর্শ না ধরা থাকলে, ঠাকুরকে না ধরা থাকলে আমি তো এই জায়গায় আসতেই পারতাম। এই যে আমার ব্যবসায়িক এতে ব্যবসায়ীতে লস, ব্যবসায় লস, আপনার কর্মজীবনে এরকম প্রচুরবার মনে হয়? প্রচুর পরিমাণ, কত রকম ঝামেলা, কত রকম এসেছে, ঘর বাড়ি সব হয়ে যাওয়ার কথায়, তাও কিন্তু আমি ঠাকুরকে একমাত্র ভরসা করে আমি ছুটে গেছি আমার শ্রদ্ধা আমার তারাপদ পান জেঠুর কাছে, আমার লক্ষণ সীতার কাছে। তখন আমার এই ছিলেন সন্তোষ কর্তা ছিলেন, ঠিক আছে, তৎকালীন সময় তারা গাইড করতেন তারা গাইড করতো আমাকে, 5জনের সঙ্গে মতামত নিয়েছি যে তোমরা এইভাবে করো, তুমি এইভাবে করো, হ্যাঁ, আর করো, তুমি করো। আমাকে বিশেষ করে কারণ আমি নিরামিষ এসেছি, 5 বছর হলো করেছি, ঠিক আছে, কিন্তু আমি তো স্বস্তি নিয়ে নিই, স্বস্তি তখন নেওয়া হয়নি। আমাকে পাঞ্জেঠিও বললেন, আমি বললাম দেখুন আমার তো এই পারিপার্শ্বিক এরকম ব্যাপার, আমার তো ছোটো ছোটো বাচ্চা নাতি নাতনি এইসব রয়েছে, পারিপার্শ্বিক রয়েছে, ফ্যামিলি, আর সবাই জন্ম থেকে কি নিরামিষ জন্ম থেকে নিরামিষ ব্রেক হয়ে গেছিল। আর ব্রেক করার জন্য তো আমার ঠাকুমা মারা বিয়ের পরে কিন্তু আমিষ ধরার ফলে আমার জীবনে একটা গাইডলাইনটা ব্রেক হয়ে গেছিল, সেটা আমি এখন বুঝতে পারি। ওইটা না করলেই ভালো হতো। ওই যে সামান্য, আমার বিয়ে হয়েছে 78 সালে, তখন আমার 21 বছর বয়স, 78 সালে বিয়ে হয়েছিল, 21 বছর বয়স। তো ওই সময়টা না ব্রেক করলেই ভালো হতো, ওইটা যদি ধরে রাখতে পারতাম ঠাকুরের,
যে ছোট থেকে আছি, আর ঠাকুরের ওটা ইডিওলজি মাফিক যদি হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। এখন মর্মে আমি বুঝতে পারি যে ওইটা ব্রেক করার জন্য কিন্তু অনেকখানে আমার বিচ্যুতি ঘটে গেছে। মানে আপনি মনে করছেন যে আহার শুদ্ধতাটা যদি না থাকে মানসিক শুদ্ধতা আসে না? হবেই না, একদম অসম্ভব ব্যাপার। শুধু তাই নয়, তার প্রমাণ আমার নিজেরই। এই যে আমার শারীরিক যে প্রবলেমটা, যখন ভেলোরে গেলাম তখন আমাকে বলে দেওয়া হলো যে আপনার যে ডায়েটিং চার্টটা ছিল তাতেই বলেই দিল যে মাছ, মাংস, ডিম, ঠিক আছে, শুধু মাছ, মাংস, ডিম নয়, তার সাথে তোমার বেশি পরিমাণে দুধ, কাস্ট, অ্যাপেল, চিকু, চিকু মানে আমরা সপে দেখে চিকু বলে, এইসব জিনিসগুলো বাদ দিতে হবে, তাহলে একটু সুস্থভাবে থাকবে। নিরামিষ কিন্তু খেতে হবে, ডক্টর বলছেন। ডাক্তার বলে দিল ভেলোরে। তো ঠাকুরের কথাই তো, যে ঠাকুর বলছেন আমিষ খাওয়ার বারণ করেছেন, কিন্তু বারণ করেছেন। সাধারণ মানুষ তো ওটাকে তো খুব কঠিন বলে মনে করে। কঠিন কিন্তু কিছুই না বাস্তবে। এখন আমি ঠাকুর বছর বুঝতে পারছি নিজের জীবনেই যে কতখানি নিরামিষ, কতখানি মানুষকে সুস্থ রাখার জন্য কতখানি প্রয়োজন হয়। তো অনেকের মনে তো ভয় থাকে যে দীক্ষা গ্রহণ করলেই মনে না, এখন আমি বুঝতে পেরেছি যে ক্ষতিটা আমার হয়ে গেছে। এখন আমার নানা রকম শারীরিক প্রবলেম। আমি ছোট থেকে ধরো একটা হচ্ছে 16-17 বছর অবধি নিরামিষ খেয়ে গেছি। ওই যে গত 5 বছরে, বিয়ের পরে 5 বছরে যে আমিষটা ধরার ফলে যে শারীরিক ক্ষতিগুলো হয়েছে, বা তার আনুষঙ্গিক আরও কিছু আমার এসেছিল যার জন্য ক্ষতিটা হয়েছে শারীরিক, যেটা ড্যামেজ হয়ে যায় ওটা তো হবেই, কিছু করার নেই, সে তো হয়েই গেছে, সে বাড়বেই। আর বয়স হলে তো আরও বার্ধক্য জনিত অনেক কিছু থাকেই নানা রকম। কিন্তু আমার একটা বক্তব্য এইখানে, যে আমি ঠাকুরকে ধরেছিলাম বলে আমার পরিবারটাকে আমি সেইভাবে বলেছি বলে বাঁচিয়ে রেখেছি। ওখানে আপনার জীবনে ঠাকুরের কোন বাণীটা অপরিহার্য বলে মনে হয়েছিল, বা আপনি কেন এমন মনে হলো যে আমার ওই মুহূর্তে ঠাকুরের এটা প্রভাবিত করেছিল, তার জন্য আমি নিরামিষ? ঠাকুর আমিষ খেলে জর্জরিত বলো অযথা হয়, আমিষ খেলে জর্জরিত, আমিষের বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। ওটাই আপনার মাথায় তখন তখন আমি তো সত্যি তখন চিন্তা করলাম যে ঠাকুরের একটা প্রত্যেকটা কথা, ঠাকুরের বাণী না ওগুলো, আমি ওই বাণী ঠাকুরের প্রত্যেকটা জীবনীয় কথাগুলো, ওইটাকে যখন আমার মাথায় ঢুকলো আমি তখন অনুধাবন করতে পারলাম। হ্যাঁ, যে এই যে একটা কথা বলে না যে আমরা ঠাকুরকে ধরেছি ঠিক, ঠাকুর কিন্তু ঠিক করতে পারিনি। মানে ঠাকুরকে আমরা ঠিক করে ধরতে পারি, কিন্তু ঠাকুরকে ধরা যদি হতো, আমার তো জীবন অনেক বিপর্যয়, এই তো কারেন্ট বিপর্যয় হয়েছে। এখন তুমি ধরো, আমি এগুলো চিন্তা করি, এখন ধরো আমি বসে বসে যে অর্থের চিন্তা করি, অর্থে আমরা ভবিষ্যৎকে নিয়ে ভীষণ আমরা চিন্তিত। এটা সবাই তো ভবিষ্যৎকে নিয়ে এখন আমি টাকার চিন্তা করছি, এখন আমি একটা সুন্দরী মেয়ের চিন্তা করছি, ঠিক আছে, এখন আমি তাহলে ওই যে চিন্তার ধারাগুলো আমাকে কোন দিকে নিয়ে যাবে? ওই দিকে নিয়ে যাবে। হ্যাঁ, আর ভবিষ্যৎ, আরে বর্তমানে এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমাকে যেটা আসু, যেটা করার প্রয়োজন, তার বিধানটা তিনি দিয়েছেন, কিন্তু দিয়ে গেছেন। তাহলে অযথা আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে কি হবে অদৃষ্ট নেই ওই ভেবে কেন আমি এ করবো? এটাই ঠিক। আচ্ছা, আপনার জীবনে এমন কিছু ঘটনা যা আপনার জীবনকে মানে না হওয়া কাজ, ধরুন আপনার এমন কিছু জীবনের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে যেটা আপনার মনে হয় মিরাকেল? ঠাকুর তো মিরাকেল পছন্দ করতেন না, ঠাকুর বলছেন প্রত্যেকটা জীবনে একটা কার্যকারী কারণ আছে। কজ বলছেন ঠাকুর যে উইদাউট রিজনের কজ কোনো কিছু হতে পারে না, কার্যকারণ তার মধ্যে থাকবেই। আজকে আমার এই পুত্র বিয়োগ হয়েছে, আচ্ছা, এটা আপনার এটা বিরাট ধাক্কা। তো বিরাট ধাক্কা। এই বয়সে আমার ছেলে তো 42 বছর মারা গেল, 42 বছর। তাহলে কি আমি কি করব? তখন তো আমার পুরো পাড়াপতি ওই তো ঠাকুর 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 করে গেল, এই তো এই অবস্থায় হলো। পুত্র বিয়োগটা আর কিভাবে, কোন চোখে? পিতৃবিয়োগটা আমি এই চোখেই দেখেছি যে যে যেমন ভাবে একটা যেন মানুষের জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনের একটা কর্ম 3 রকম থাকে, সেই কর্মফলের মধ্যেই তাকে থাকতে হবে। একটা প্রারব্ধ কর্ম, এখন যেটা বর্তমানে আমি করছি এইটা, আর ভবিষ্যতে কি হতে পারে, এখনের উপরে দাঁড়িয়েই ভবিষ্যতের নির্ধারণ একদম। অতএব যেই কারণ ঘটনা যাই ঘটে থাকুক না কেন, তার মধ্যে একটা কার্যকারণ থাকবে, এই কারণের জন্য এইটা হয়েছে। তখন আপনার তখন না, অনেকে হয়তো বলেছে তো, বা মানে একটু ভেঙেও পড়েছিলাম, কিন্তু আমার মাথায় আছে যে ঠাকুরের কথা বললাম, আমি তো আমার নিজেকে দিয়ে বিচার করি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো তাকে ধরার জন্য, আমি তো ভুল ভ্রান্তিতে ভরা, কিন্তু তার কথাগুলো যখন দেখো প্র্যাকটিক্যাল, এই যে বলে না যে লেখাপড়ার দিকেও যদি যাও তুমি থিওরিটিক্যাল, তুমি খুব ভালো লিখতে পারো, পড়তে পারো, সব কিছু করতে পারো, প্র্যাকটিক্যাল তোমার নলেজ নেই, তখন কি হবে? কি করতে হবে? হবে তো বাস্তবিক জীবন। তো বাস্তবিক আমি লেখাপড়া জানি না, কি জানে, কিন্তু ঠাকুরের কথাগুলোর মূল্যায়ন করে, ওই যে তোমার কি বলে, এই যে ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে একটা কাজ করলে না, হ্যাঁ,
আপনি আছে আপনি আছে, কারণ- সেটা তো আছে। আমি বলতে চাচ্ছি যে আমি যে হাতে কলমে যে কাজটা করি তার যে একটা তার যে ফল লাভ করা যায় ঠাকুরকে ধরে বাস্তবিকভাবে সেই কাজগুলো পরিমার্জিতভাবে করলে তার ফল তুমি অতি অবশ্যই পাবে, একদমই। আমি তো অনেক অনেক এই যে অসুখের কথা বললাম, তাহলে আমি এখন দেখছি তো নিরামিষ খেয়ে আবার ওই যে স্বস্তিনের কথা বললাম, স্বস্তিন একদম দিব্যি আমি সুস্থ, আমার তো কোনো শারীরিক অসুবিধা নেই কিছু সেরকম তো কিছু নেই। কিন্তু খাওয়া দাওয়ার গন্ডগোলের জন্য কিন্তু অনিয়মিতভাবে ইয়ে করলেই কিন্তু এ হয়। আচ্ছা, বিয়োগ থেকে মানুষ তো মনে হয় না একটা জীবনে যখন পুত্র বিয়োগ হয় হ্যাঁ, ঠাকুরকেই দোষারোপ করি, হ্যাঁ, ঠাকুরের কথা আমরা প্রায় তখন হ্যাঁ। মানে জীবনে এটা সাধারণ বিষয়, যখন কোনো কিছু আদর্শের সাথে থেকেও আমার জীবনে বিপদ আছে তার মানে আমার মনে হয় আমি সেখান থেকে চলে যাওয়াটা ভালো। হ্যাঁ, তবে তাহলে এটা মনে হয়নি আপনার তোমার জীবনে? তো মনে হবে কি, আমার তো পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশী বলবে তুমি ঠাকুর 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 টুকু করলে, তোমার এই জিনিসটা ঘটনা ঘটলো কেন? ওই যে একটু আগে বললাম হুম, যে আমি একটা জিনিস চিন্তা করেছি যে ওই জন্য তিনি যা কিছু করেন মঙ্গলের জন্য করেন, ঠিক আছে। আর ওই যে কর্মের একটা কথা বললেন যে কর্মের ফল কিন্তু তোমাকে ভোগ করতে, আমি যতই বাহাদুর যতই যাই কিছু বলি তোমার কাছে তত বড় বড়ই ভাষণ দিই আর যাই কিছু করি, আমার কিন্তু যে প্রারব্ধ কর্ম যেটা করে এসেছি সেইটা খণ্ডাবে কখন? এখনের কাজটা যদি আমি মাইনাস হতে থাকবে, একদম। আর তখন ওই যা করে এসেছি যেটা করে এসেছি আর এখনো যেটা করব আর ইন ফিউচার ভবিষ্যতে কিন্তু ওখানে সেইটাই হবে, এর থেকে ভালো কিছু হবে না। এখন যেটা করব সেইটাই হবে, ওখানে ভালো কিছু হবে না। এক্ষেত্রে যতটা আমি স্টার্টিং করব, যতটা একটা ধাপ, একবার তো 3 তলার ছাদে উঠতে পারবো না। না, সেটা আমি তো একতলায় উঠেছি তো আমার লাইফ শেষ হয়ে গেল, কিন্তু আমি আর একতলা ওর নিচে আর নামবো না, আমি ওখান থেকে স্টার্ট করবো দোতলায় ওঠার জন্য। একদম। এইটা আমার এই বিশ্বাসটা কেন হয়েছে? ওই যে বিশ্বাস কাকে করে যাবি? আমার যে শ্রী শ্রী ঠাকুর, আমার যে পরম পিতা তিনি কিন্তু আমার সবকিছু। একটা মানুষের জীবনের ভুল আমূল তাকে পরিবর্তন করতে পারেন ওই একমাত্র শ্রী ঠাকুরের আদর্শে যদি তুমি ঠিক মতো তাকে নিয়ে চলতে পারো, ঘষা মাজা করতে পারো। দীক্ষা গ্রহণের এই ধরুন আপনার 65টা বছর কেটে হ্যাঁ, গেছে আপনার জীবনে, দীক্ষা নেওয়ার পর তো আপনি অনেক কিছু চোখের সামনে দেখতে পেয়েছেন। হ্যাঁ। আপনার কি কখনো মনে হয়নি যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাটা যদি মানে নাই রাখি আমার জীবনে এত খারাপ আসছে আমি দীক্ষা রাখবো না, সেটা আপনার মনে হয়নি কখনো? না, সেই ধরনের পরিস্থিতি আমার কোনো, যত খারাপ পরিস্থিতি অনেক এসেছে আমার, তখনও পর্যন্ত ছাড়ার মনোভাব রাখিনি ঠাকুরকে। এই জন্য অনেকে বলেছে, এবং ঠাকুর আমরাই কিন্তু কলঙ্কিত করি ঠাকুরকে একদম। সঠিকভাবে না চলার জন্য, আমার ভুল চলনের জন্য, আমার ভুল কথাবার্তা আচার আচরণের জন্য মানুষ কিন্তু আমার উপরে আঙুল তোলে। আর এটা- করে তুলে কি করলো, এই আমার জন্য আমি আমার ঠাকুরকে কলঙ্কিত করব, এইটা কিন্তু আমার মস্তিষ্কে একদম সেট হয়ে গেছে যে আমি যদি ভুল কথা বলি আমার বাচ্চাটা, আমার তো মূল উদ্দেশ্য আমি আমার পরিবার, আগে আগে আমি বাঁচবো, আমার পরিবেশটাকে তার পারিপার্শ্বিক ঠিক করবো, এটি ঠাকুরের মূল একটা বক্তব্য। হুম, তো সেই জায়গায় দাঁড়িয়ে, ওই রকম জায়গায় দাঁড়িয়ে আমি ঠাকুরকে যে ছেড়ে দেবো কখনো, তখন এ করুন বরঞ্চ আমার যে কথাবার্তা আমি কি ভুল বলি না, ভুল বলে ফেলে তো আমার এই ছোট নাতি রয়েছে, আমার নাতি রয়েছে, এইগুলোকে চেয়ে যে আমার এই ভুল বলতে যেটুকু যা হয়েছে, কিন্তু আমার নেক্সট জেনারেশন, পরম আমার যে নাতি রয়েছে, আমার যে দাদি রয়েছে, এরা যেন আমার থেকে আরও ভালোভাবে ঠাকুর আগড়ে ধরে বাঁচতে পারে, বাড়তে পারে, বেড়ে উঠুক, সেই শিক্ষায় সেই ঠাকুরের দীক্ষায় যেন এরা হতে পারে, এস্টাবলিশ হতে পারে। আমার একটাই এম, একটাই উদ্দেশ্য। আমি আপনাকে আর বেশি বলাবো না। আমার জীবনে, আপনার জীবনে ধরুন এত কিছু ঘটনার পরেও আপনার কি মনে হয়েছে যে আপনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করে আমি একজন সফল ব্যক্তি, আমি সত্যিকারের সফলতা প্রাপ্তি লাভ করেছেন, এটা কি মনে হয়? অবশ্যই, অবশ্যই। কেননা বলছি যে আমার পুত্র বিয়োগের পরে এখন আমার তো 66 আপনি রিটায়ারমেন্ট, ঠিক আছে। তাহলে আমার এই ছোট ছোট লাবালক নাতনি হ্যান করবো, কি করে বাঁচাবো, কিভাবে এরা চলবে, কিভাবে করবে, একটা ব্যতিব্যস্তর মধ্যে থাকবে। কিন্তু আমি যেহেতু তিনি রয়েছেন, একটা পথ বন্ধ হলো আরও তিনি 10টা দিক খুলে দিয়েছেন, যার ফলে কি আমার মানসিক অবস্থা, আমি একটা যে কারখানা ছেলে করতো ওই কারখানাতে আমি এখন আপন পারিপার্শ্বিক যেই কারখানা আপন, সেখান থেকে আমি মোটামুটি আমার ব্যবসায়ী জীবনে আপনি ব্যবসায়িক জীবনে আমি এখন, আমার কিন্তু এই জীবনে এখন কিন্তু আমার ছেলে সবকিছু ছিল তো, হ্যাঁ। ও চলে যাওয়া মানে আমি একদম আরো তো একদম ভেঙে পড়ে, হ্যাঁ এটা ভেঙে ছিল একদম সাপ। এটা হয় সবাই, এটা হয় না? স্বভাবতই সব বাবা মায়ের হবেই তো, কারণ কোনো কিছু রাস্তায় না থাকে না থাকে। কি করবে তুমি? একদম। আমি তো আর সফল বিজনেসম্যান নয়, আমি বিরাট করোড়পতি না। লোক নয়। আমার সবাই সৎসঙ্গ সবাই জানে, কিন্তু আমার একটা ভরসা, একটা বল যে ঠিক আছে, ও আমার ভুলের জন্য আমি ছেলেকে সেভাবে করতে পারি, ওটা আমার ভুলের জন্য এইভাবে হয়েছে। আমি যদি
প্রথম দিকে করতাম, ওই কোথায় ভুল করেছি সেইটা আমি খুঁজে বার করতে হবে, যে আর কারো কার্যে তোমার বাচ্চারা যেন এইভাবে বিধ্বস্ত না হয়, তোমার বাচ্চাটাও যেন এইভাবে বিধ্বস্ত না, তাহলে তোমাকে সেইভাবে তাকে তৈরি করতে হবে। এই তৈরি করার যে ব্যাপারটা, এইখানে আমার ভুল ভ্রান্তি ছিল। এই থেকে আমি, আমার মানসিক কখনোই দৃঢ়তা নষ্ট হয়নি ঠাকুরের প্রতি, যে তাকে ছেড়ে দিয়ে, তাকে বাদ দিয়ে দূর আমার ছেলে চলে গেল, না, ওটা আমার ভুল, তার কোনো এ নেই। জীবনে তাহলে যারা ধরুন ঠাকুরকে নিয়ে চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় বলে যে ঠাকুরকে না রাখাই আমার জীবনের শ্রেয়, এরকম যারা মনের দিক থেকে মনে করে, এটা প্রচুর মানুষ হয়। হ্যাঁ, হয়তো দেখিত আমাদের এখানে কত হয়েছে, ঠাকুরকে ছেড়ে দিয়েছে, ঠাকুরকে ছেড়ে দিয়েছে, কত কত বলটা ডেলি হাজার হাজার দীক্ষা হচ্ছে, আমরা দেখছি তো, হাজার হাজার দীক্ষা হচ্ছে, উৎসব হচ্ছে, কজন আছে, কজন ঠাকুরকে ধরে রাখতে পেরেছে? এই বিশ্বাস, আমি একটা কথা বললাম না, আমাদের ওই উদ্দেশ্যটা কোথায়, ওটাই তো খুঁজে পাওয়ার সবচেয়ে বড়। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে আমরা উদ্দেশ্য কোথায় পৌঁছাবো, হ্যাঁ, এখানেই তো আমাদের জীবনের সবচেয়ে বড় দিক। সবচেয়ে বড় দিক, ওই যে আমি একটা কথা বললাম যে বাঁচা আর বাড়া, এই বাঁচা বাড়ার প্রগতির পথে এগোতে গেলে তার বিধিবিধান বাদ দিয়ে এবং তাকে বাদ দিয়ে, ওই মাথায় তোমার ওই আইডিয়াল যদি থাকে, আমার লক্ষ্য যাই ঘটনা ঘটে থাক, আমি জানবো আমার তিনি আছেন, আমার যে কর্তা দণ্ডকর্তার মূল মালিক যিনি তিনি রয়েছেন, তিনি আমাকে দেখবেন, তিনি পেছনে আছেন, আমি শুধু তাকে দেখছি, তাকে আমার চাই, তাকে তিনি ছাড়া আমার উপায় নেই, এইভাবে ভরসায়, ওই শুধু মুখে বললে হয় না, কর্মতে কাজে করে, কাজে কর্মে করে দেখতে হবে। আজকে আমার এইটুকু যতটুকু আমার সামর্থ্য রয়েছে, আমার খুব ইচ্ছে আছে যে আমি এ করি, ওই কোনো একটা, এখন আমাদের সৎসঙ্গ জগতেই তো আমার এই সুস্থেনী এর থেকেই তো আবার এ করেছে, করেছে, বাচ্চাদের পড়াশোনা করছে, এ করছে, তাতেও আমি কন্ট্রিবিউশন করতে চাই, তাতেও আমি এ করতে পারি, যত কিছু আমার সামর্থ্য মতো আমি করতে চাই, খাতা দিয়ে হোক, পেন দিয়ে হোক, বই দিয়ে হোক, আর্থিক সাহায্য হোক, জামা প্যান্ট দিয়ে হোক, যতটুকু আমার সামর্থ্য মতো, এগুলো করলে এই কাজগুলো করার জন্যই কিন্তু আমাদের একদম আশা, মানে জীবজ্ঞানে শিব পূজা, এটা একদম এইটা যতক্ষণ না করতে পারছি, আমারও একটা মানসিক এর মধ্যে আমি আসছি যে কিছু একটা আমার যাই হোক না কেন, আমি 500 হোক, 1000 হোক, 2000 হোক, যেটা আমার আর্থিক সমস্যা, সেটা আমি ওই কাজে লাগাতে পারি, একটা ভালো কাজের মধ্যে আমি থাকতে পারি, আর তাকে নিয়েই যেন আমি চলতে পারি। আর আমারও একটাই বলা, এই যে জীবনীয়, যে তুমি এটা বলেছো জীবনীয় আলোচনা, এই টাইটেলটা খুব ভালো। ওই যে একটু আগে বলেছিলাম ঠাকুরের পুঁথি পুস্তক হানতান অনেক কিছু রয়েছে, কিন্তু জীবন না দেখলে, প্রকৃত তাকে ধরে, তার কথা শুনে, তাকে নিয়ে চললে, বিশ্বাস করে, তাকে বিশ্বাস করে, তার বিশ্বাসেই নির্ভরতা, বিশ্বাসের উপর নির্ভর করো, নির্ভয় হও। আমি একদম নির্ভয়, আমি জানি যে আমার যাই কিছু ঘটে দাঁড়া গেল, জলে পুরো শেষ হয়ে যাক, যাই হোক কেন, আমি জানি আমার পিছনে কিন্তু একজন আছেন, আমার আইডিয়াল আছেন, আমি তাকে ভরসা করি, তার ভরসা দিয়ে আমি আছি। আপনারাও থাকুন, আগামী প্রজন্মে ভালো হবে, সবারই মঙ্গল হবে, এবং এই একমাত্র পরম পুরুষ যিনি, তিনি পরম প্রেমময়, তার অহেতুক কৃপা, আমরা কি করতে পারি, কিছু করে নাম ধ্যান, নামই অভেদ, নাম ধ্যান, এই নাম ধ্যানকে ঠিক মতো করতে পারি আমরা, কতটুকু সময় দিতে পারি? সেটাই তো, সারাদিন তো কাজের ব্যস্ত, ছেলে মেয়ে বেড়ানো, ওই আত্মীয় কুটুম্ব বন্ধু এইসব নিয়ে ব্যস্ত, তাকে নিয়ে কতটুকু চিন্তা করতে পারি? তো তার মধ্যে থেকেও আমি যতটুকু সময় পেরেছি তাকে দিয়ে, এই যে আত্মিক টান যেটা, ভালোবাসা আর বিশ্বাস, এই তিনটিকে এক জায়গায় করে যেটুকু পেয়েছি, অনেক অনেক, আমি আশা করবো এইরকম একে আমি অহেতুক কৃপা বলবো, তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, তার কথা কিছু বলতেও পারিনি, আমি তো কিছুই বললাম, আমি তো কিছুই নয়, আপনাদের কাছে আমি কিছুই নয়, অতি নগণ্য একজন, কিন্তু আমি মনে করি যে তার সান্নিধ্যে থাকলে ওই একটাই কথা, নির্ভয় করো, নির্ভয় একদম, এছাড়া কিন্তু মানুষের দ্বিতীয় পন্থা আসছে। জয়গুরু, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে ভালো থাকবেন, জীবনী আলোচনা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় তপন কুমার সেন মহোদয়ের, তার জীবনের নানান ঘটনা তিনি আমাদের কাছে তুলে ধরেছিলেন এই জীবনীয় কথার মাধ্যমে। এবার আমাদের জীবনের যে চরম সত্য আমরা সত্যি বুঝতে পারলাম, যে জীবনের বিয়োগটাই সবকিছু নয়, বিয়োগের পরেও যোগ হয়, এবং তার সাথে জীবনের ঠাকুরময় যে জীবন, তিনি তার জীবনকে আরো পরিস্ফুট করলেন আমাদের কাছে। এই জীবনী আলোচনা থেকে আপনারা যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন, নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এরকমই আরো নানান পর্বের সাথে যুক্ত হতে আমাদের প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের ফেসবুক পেজ ফলো করতেও ভুলবেন না। এর পরবর্তীকালে আবার নতুন একটি এপিসোডের জন্য
আপনারা সঙ্গে থাকুন আমাদের প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।